बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। আমাদের কলেজে শুধুমাত্র ছাত্রী ভর্তি চলছে। অত্যন্ত মনোরম পরিবেশে আমাদের কলেজের কার্যক্রম পরিচালিত হয়। এইচএসসি পাশকৃত সকল ছাত্রীদের অভিভাবকদের স্বাগত জানাই। আমাদের কলেজ পরিদর্শন করে সিদ্ধান্ত নেওয়ার যে আপনাদের মেয়ে এই কলেজে ভর্তি করানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাই। আমি আশাবাদী যে সন্তান আপনাদের তাকে সঠিক পথে গড়ে তোলার দায়িত্ব আমাদের এখানে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী একটু বলে দেই। আমাদের এখানে যে সকল ছাত্রী আমাদের বিদ্যালয় থেকে পাশ করেছে তাদের 1 মাসের বেতন সহ ভর্তি ফি 4100 টাকা মাত্র। আর যারা জিপিএ 5 পেয়েছে সেটা অন্য কলেজ স্কুল থেকে এবং আমাদের স্কুল থেকেই হোক, সে সকল ছাত্রী শুধুমাত্র ভর্তি ফি 1100 টাকা দিয়ে ভর্তি হতে পারবে এবং সারা বছর বিনা বেতনে লেখাপড়া চালিয়ে যেতে পারবে। তো আমি সকল ছাত্রীদের আহ্বান জানাবো, তাদের অভিভাবকদের আহ্বান জানাবো, আমাদের কলেজে আপনাদের মেয়েদেরকে ভর্তি করান। আশা করি অন্যান্য কলেজের তুলনায় আমরা খারাপ করব না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের মেধা, আমাদের শ্রম দিয়ে আপনাদের সন্তানদেরকে সঠিক পথে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য। ধন্যবাদ। এখন আমি আলোচনায় যাব। আজকে আমি ইকোনমিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে কমেন্ট দিয়ে জানায়া দিবে। আলোচনার বিষয় প্রথম অধ্যায়ে আছে। অধ্যায়ের নামটা হলো বাংলাদেশের অর্থনীতির পরিচয়। একটি দেশ তার অর্থনীতির উপরে পরিচালিত হয়। যদি দেশের অর্থনীতি ভালো হয় দেশটা উন্নত। দেশের অর্থনীতি যদি ভালো না হয় দেশটা অনুন্নত বা উন্নয়নশীল দেশের মধ্যে পরিগণিত হয়। আমাদের দেশ মূলত অর্থনৈতিকভাবে তেমন শক্তিশালী নয়। তারপরেও বিগত কয়েক বছরে আমাদের অর্থনীতি গতিধারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করি 2030 থেকে 40-এর মধ্যে আমরা উন্নত দেশের মধ্যে পড়ব। তো যাই হোক,
আজকের আলোচনা থেকে আমরা প্রথম অধ্যায়ের বিষয়টা নির্ধারণ করেছি বাংলাদেশের অর্থনীতির কাঠামো এবং বৈশিষ্ট্য। তো কাঠামো কি জিনিস? একটা দেশের অর্থনীতির কার্যকলাপ, সামাজিক যোগাযোগ, সামাজিক মাধ্যম, যোগাযোগ ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, এই সকল কাজের সাথে যে সকল জনসমষ্টি সম্পর্কিত এবং তারা যে সকল কাজ করে, এই কার্যকলাপের সমষ্টি মূলত একটা দেশের অর্থনীতির কাঠামো। তো আমাদের দেশের অর্থনীতি মূলত গ্রামীণ অর্থনীতি এর উপরেই বিশেষভাবে নির্ভরশীল। তো অর্থনীতির কাঠামোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে গ্রামীণ অর্থনীতি, দুই শহরে অর্থনীতির খাত। তো এখন আমরা দেখব গ্রামীণ অর্থনীতির খাতের মধ্যে কোন কোন খাতগুলো অন্তর্ভুক্ত রয়েছে। গ্রামীণ অর্থনীতির খাতগুলোর প্রথম খাত হলো কৃষি। আমাদের দেশের অর্থনীতির প্রধান এবং প্রথম খাতই হলো কৃষি খাত। আমাদের দেশের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক অর্থনীতি। কৃষির খাত অগ্রসর হলেই আমাদের দেশের অর্থনীতিটা সামনের দিকে চালিত হবে। তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুব যে ভালো তা বলা যাবে না, তবে আমাদের দেশের কৃষি খাতটা মূলত প্রাচীন কালের ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। তবে বর্তমানে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি খাত আস্তে আস্তে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। এখন কৃষি খাতের মধ্যে কিছু উপখাত রয়েছে, যেগুলো আমি একটা একটা করে দেখাই। শস্য, ও শাকসবজি উৎপাদন। শস্য ও শাকসবজি উৎপাদন খাত আমাদের দেশের মানুষেরা বেশিরভাগই শস্য উৎপাদন এবং শাকসবজি উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। তারা সর্বাত্মকভাবে চেষ্টা করে সর্বোচ্চ উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণের খাদ্য চাহিদা মেটানোর জন্য। তারপরেও আমাদের বিশাল জনসমষ্টির খাদ্য পুরোপুরিভাবে উৎপাদন করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এই শস্য ও শাকসবজি উৎপাদন খাতটা আমাদের দেশে
উন্নত ব্যবস্থায় পরিচালিত হচ্ছে না। তবে বর্তমানে আমাদের এই শস্য এবং শাকসবজি ব্যবস্থায় উন্নত জাতের বীজ এবং উন্নত জাতের চাষাবাদ শুরু হয়েছে। আমরা আশাবাদী সামনের কয়েক বছরের মধ্যে আমরা এই খাতটাকে উন্নত ব্যবস্থায় পরিচালিত করতে পারব। 3 নম্বরে আসো পশু সম্পদ খাত। পশু সম্পদ খাত আমাদের বাংলাদেশের অর্থনীতির কাঠামোর উল্লেখযোগ্য আর একটি খাত হলো পশু সম্পদ খাত। এই পশু সম্পদ খাত আমাদের দেশের মানুষের খাদ্যের উপর বিশেষ ভূমিকা রাখে। এই পশু সম্পদ খাতটার মধ্যে আমাদের রয়েছে বিভিন্ন গরু ছাগলের খামার, হাঁস মুরগির খামার, এবং হাঁস মুরগির থেকে আমাদের যে ডিম পাওয়া যায় এই ডিমটা আমাদের প্রচুর পরিমাণ প্রোটিন দান করে, এবং হাঁস মুরগি আমাদের মাংস আমাদের খাদ্যের একটা চাহিদা মেটায়। পশু বলতে গরু ছাগল এগুলো থেকেও আমরা মাংস পাই, যা আমাদের খাদ্য চাহিদা মিটিয়ে থাকে। তারপরে বনজ সম্পদ। বনজ সম্পদ খাত কথায় আছে বৃক্ষরাজি মানব এবং জীব জন্তু বেঁচে থাকার কারখানা। কিভাবে? গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই, যা আমাদের বেঁচে থাকার প্রধান হাতিয়ার। আমরা যদি গাছপালা না থাকে তাহলে অক্সিজেন পাবো না, আর আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দিচ্ছি তা এই গাছপালা গ্রহণ করে পরিবেশের উপর ভারসাম্য রক্ষা করে চলে। কাজেই দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি খাত হলো বনজ সম্পদ খাত। এই খাতটা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখে। যেমন জ্বালানি, আসবাবপত্রের কাঠ এবং বিভিন্ন ফল ফলান্তি এই বনজ থেকে পাই। আবার বন থেকে আমরা মধু সংগ্রহ করে সেটাও আমাদের প্রোটিন এবং আমিষের চাহিদা মেটায়। এভাবে বনজ সম্পদ আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখে। 5 নাম্বার শিল্প মৎস্য খাত। কোথায় আছে ভাতে মাছে বাঙালি, মাছ যদি না থাকে আমরা বাঙালিরা ভাত খাইতে পারি না। তো মৎস্য খাত বাংলাদেশের অর্থনীতির কাঠামোর উল্লেখযোগ্য একটি খাত। এই মৎস্য আমাদের বিভিন্নভাবে প্রোটিন সরবরাহ করে থাকে। তারপরে আসো শিল্প খাত। শিল্প খাত যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের উল্লেখযোগ্য খাত হলো শিল্প খাত। যে দেশের শিল্প খাত উন্নত সে দেশটাও উন্নত। তো আমাদের দেশের শিল্প খাতটা তেমনভাবে উন্নত নয়, শিল্পে তেমন ভূমিকা রাখতে আমাদের দেশের অর্থনীতিতে পারছে না, যার কারণে
আমাদের দেশ সামনের দিকে দ্রুত অগ্রসর হতে পারছে না। তার পরবর্তীতে বেসরকারি খাত। বাংলাদেশের অর্থনীতিতে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত বিশেষ ভূমিকা পালন করে থাকে। কারণ বাংলাদেশের সরকারি যে খাতগুলো রয়েছে বেশিরভাগ খাতই লোকসানের সম্মুখীন হয়, যার কারণে এমআই, বাংলাদেশ বিশ্ব ব্যাংক এবং এমআই বিভিন্নভাবে বাংলাদেশকে পরামর্শ দান করে যাচ্ছে যে বাংলাদেশের সরকারের বিভিন্ন খাত বেসরকারিভাবে পরিচালিত করার জন্য। তো আমাদের এই বেসরকারি খাত বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখে। তারপরে বেসরকারি সংস্থা। বাংলাদেশে প্রায় ১,৫০০-এর মতো বেসরকারি সংস্থা রয়েছে, যেগুলোকে আমরা এনজিও নামে চিনি। তো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সংস্থা খাত অর্থাৎ এনজিও খাত ব্যাপকভাবে ভূমিকা পালন করে চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্র্যাক, আশা, আরো সব অন্যান্য যে সকল বেসরকারি সংস্থা এনজিও হিসাবে আমাদের দেশে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। আমাদের গ্রামীণ অর্থনীতির খাতগুলোর মধ্যে এইগুলো অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব শহরের খাত। শহরের খাতগুলো যেগুলো মূলত শহরের অবস্থিত এবং শহরে থেকেই বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করে। এর মধ্যে উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে হলো বাংলাদেশ বিমা, ব্যাংক ও বিমা। বাংলাদেশের অর্থনীতি পরিচালনা করে মূলত বিভিন্ন ধরনের ব্যাংক এবং বিমা খাত। তো ব্যাংক এবং বিমা খাত বাংলাদেশের অর্থনীতির শহুরে খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা খাত। এই ব্যাংক এবং বিমা সিস্টেম যে দেশে যত উন্নত হয় সে দেশটা মূলত তত উন্নত হয়। আমাদের দেশের ব্যাংক এবং বিমা ব্যবস্থা খাত উল্লেখযোগ্যভাবে উন্নত নয়। এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি জড়িত থাকে, বিশেষ করে বিমা খাতে, যার জন্য আমাদের দেশের মানুষেরা এই বিমা খাতে বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাস করতে চায় না। কারণ এখানে অনেক কর্মচারী আছে অসৎ, তারা বিভিন্নভাবে বিমার টাকা জনগণের কাছ থেকে গ্রহণ করে জমা দেয় না, যার জন্য এই বিমা খাতটা তেমনভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে না। তবে বর্তমান ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে বিমা খাতটা আস্তে আস্তে ব্যাংক খাতের সমপর্যায়ে চলে আসতেছে এবং ব্যাংক এবং বিমা খাত যৌথভাবে কাজ করার মাধ্যমে আমাদের দেশে বিশেষ ভূমিকা পালন করবে। স্বাস্থ্য ও সামাজিক খাত।
আমাদের দেশের অর্থনীতির উল্লেখযোগ্য একটা কাঠামো হলো স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত। আমাদের স্বাস্থ্য এবং সামাজিক সেবা খাত কেমন তা আশা করি এবছরের করোনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। আমাদের স্বাস্থ্য খাত তেমন উন্নত নয়। এক্ষেত্রে বিভিন্ন প্রকার দুর্নীতিগ্রস্ত কর্মচারী থাকার কারণে এই স্বাস্থ্য এবং সামাজিক সেবা খাতটা তেমন ভাবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারছে না। তবে সকল বাধা বিপত্তি উতরায়ে স্বাস্থ্য এবং সামাজিক সেবা খাতটা সামনের দিকে অগ্রসর হলে আমাদের দেশের অর্থনীতি ও সামনের দিকে পরিচালিত উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। পরিবহন ও যোগাযোগ খাত, পরিবহন ও যোগাযোগ খাত। আমরা এক জায়গা থেকে আর এক জায়গা, এক শহর থেকে আর এক শহর, শহর থেকে গ্রামে যাইতে গেলে অবশ্যই এই পরিবহনের উপর নির্ভর করতে হয়। পরিবহনের সাথে সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা খাতও চলে আসে। আমরা গাড়িতে চললাম, রাস্তাঘাট ভালো না হলে গাড়ি তো চলতে পারবে না। সেজন্য একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান খাতগুলোর মধ্যে পরিবহন ও যোগাযোগ খাত একটি উল্লেখযোগ্য খাত। গ্যাস, বিদ্যুৎ ও পানি সম্পদ। গ্যাস, বিদ্যুৎ ও পানি সম্পদ খাত। একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা যদি উন্নত না হয়, সেই দেশটা সকল ক্ষেত্রে পিছিয়ে পড়বে। আমাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থা মোটামুটি ভাবে মধ্যম পর্যায়ে রয়েছে। পানি সম্পদ, পানি, আমাদের দেশের পানির অভাব নাই, কিন্তু পানিকে আমরা তেমন ভাবে কাজে লাগাতে পারি না। তারপরেও কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র পানির মাধ্যমে, বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করছে। আর গ্যাস, বাংলাদেশে গ্যাস উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয়। তারপরেও বাংলাদেশের সকল শহরে গ্যাসের সংযোগ দিতে পারছি না আমরা। এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বিভিন্ন শহর গ্রামে ছড়ায় দিচ্ছি। যদি গ্যাসের এই খাতটাকে যদি আমরা সংযোগের মাধ্যমে সকল শহরে প্রয়োগ করতে পারি, তাহলে সেই শহরগুলিতে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠবে এবং দেশের অর্থনীতিতে সহায়তা করবে। এগুলো হলো আমাদের দেশের অর্থনীতির, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এগুলো হলো আমাদের দেশের অর্থনীতির কাঠামো। এক কাঠামো বলতে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন তার একটা টাকসার এখানে দেখানো হলো। তাহলে দেশের অর্থনীতির কাঠামো আমরা দেখলাম, এই দেশের বাংলাদেশের অর্থনীতির কাঠামো দেখলাম। এখন আমরা চেষ্টা করব এই বৈশিষ্ট্য দেখা করব। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য।
একটা মানুষ তার হাত পা চোখ মুখ কান মাথা এগুলো হলো তার কাঠামো। এখন এই মানুষটা কেমন, তার পরিস্থিতি পাবো আমরা বৈশিষ্ট্যের মাধ্যমে। ঠিক আমাদের দেশের এর আগে যেগুলো আলোচনা করলাম এগুলো মূলত দেশের ফান্ডামেন্টাল অফ ইকোনমি অর্থাৎ ইকোনমিক কাঠামো, বাংলাদেশের অর্থনীতি কার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেগুলো হলো অর্থনৈতিক কাঠামো। এখন আমরা দেখব এই অর্থনীতির বৈশিষ্ট্য, আমাদের দেশের যে অর্থনীতি পরিচালিত হচ্ছে এই অর্থনীতি বৈশিষ্ট্য কেমন, এর গতিধারা বা কেমন, এটা কিভাবে চলছে, কেমন অবস্থা, এগুলো মূলত বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো: এক, বাংলাদেশের অর্থনীতি প্রাথমিক খাতের উপর প্রাধান্য। প্রাথমিক খাতের প্রাথমিক খাতের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর। এখন প্রাথমিক খাত কোনগুলো? প্রাথমিক খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি, প্রধান খাত কৃষি। এখন বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, আমরা শিল্পের উপর এখনো নির্ভরশীল হতে পারছি না। বাংলাদেশের যদি কৃষি খাতটা কোনো বছরে ফল করে যায় তাহলে সে বছর আমাদের দেশের অর্থনীতির অবস্থা আরো কাহিল হয়ে যাবে। তো আমাদের দেশের এই অর্থনীতি এই প্রাথমিক খাতের থেকে বের হয়ে আসতে পারতেছে না, যার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে না। এটা একটা আমাদের দেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বরে অনগ্রসর। অনগ্রসর কৃষি ব্যবস্থা। আমরা যে কৃষির উপর নির্ভরশীল সেই কৃষি খাত, সেই কৃষি ব্যবস্থাও অনগ্রসরতা রয়েছে। আমরা সেই পুরাতন আমলের নাঙ্গল দিয়ে এখনো চাষ করি, এখনো আমরা সেই গরু বলদ দিয়ে হাল চাষ করি, এখনো আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করতে পারছি না, যার জন্য এই কৃষি ব্যবস্থাটা উন্নত হচ্ছে না, যার জন্য ফসলের উৎপাদন তেমন ব্যাপকভাবে বাড়ছে না। তবে আশার আলো যে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে বর্তমানে কৃষি ক্ষেত্রে অনেক যন্ত্রপাতি আধুনিকভাবে ব্যবহার করা শুরু হয়েছে। যেমন কলের নাঙ্গল, যেটাকে বলা আমরা ট্রাক্টর বলি, এই কলের নাঙ্গল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন কলের নাঙ্গল দ্বারা চাষ হচ্ছে। তারপরে কৃষি থেকে যে শস্যগুলো আমরা পাই যেমন ধান গম, এগুলো আমরা পুরাতন পদ্ধতিতে মাড়াই করি। তবে বর্তমানে ধান মাড়াইয়ের মেশিনও বের হয়েছে এবং গ্রাম অঞ্চলগুলোতে, অধিকাংশ গ্রামগুলোতে এই ধান মাড়াইয়ের মেশিন দেখা যায়। তারা এই মেশিনের মাধ্যমে ধান মাড়াই করে। আর ধান এবং শস্য লাগানোর জন্য অর্থাৎ বীজ বপনের জন্য যে মেশিন, এটা ব্যয় সাপেক্ষ। তো আশা করতেছি সরকার এর দাম কমায়া দিলে আমাদের দেশের কৃষকেরা এটা তারা ক্রয় করতে পারবে এবং কৃষি ক্ষেত্রে ব্যবহার করে কৃষির উন্নয়ন ঘটাতে পারবে। তারপরে শিল্প খাত। শিল্প খাতের
শিল্প খাতের অনগ্রসরতা। বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শিল্প খাত তেমন উন্নত নয়, অর্থাৎ এটা সামনের দিকে অগ্রসর হতে পারছে না। তারপরে 4 নাম্বার, মানব সম্পদ। আমরা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের মধ্যে 8ম স্থানে রয়েছি, অর্থাৎ আমাদের বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে জনসংখ্যার দিক দিয়ে আমরা 8ম নাম্বার। কিন্তু এই জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করতে পারতেছি না, কারণ আমাদের যে জনগণ রয়েছে, যে জনগণ অশিক্ষিত, তারা কারিগরি জ্ঞান সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারে না, যার জন্য এই মানব সম্পদটা উন্নত নয়। তবে মানব সম্পদ উন্নয়ন করতে পারলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে বিশ্বাস করি। জনাধিক্য সমস্যা, অর্থাৎ দেশের জনগণ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তো জনসংখ্যা বাড়লে বিভিন্নভাবে অর্থনীতির উপর চাপ সৃষ্টি হয়। জনসংখ্যা বাড়ার সাথে সাথে দেশের মাথাপিছু আয় কমে যায়। তারপরে খাদ্যের উপর চাপ পড়ে, বস্ত্রের উপর চাপ পড়ে, অর্থাৎ বাড়তি জনসংখ্যা আসলেই একটা দেশের অর্থনীতির জন্য সমস্যা বা বোঝা হিসাবে কাজ করে, যার জন্য আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা সামনের দিকে অগ্রসর হতে বাধার সম্মুখীন হচ্ছে। তারপরে আর্থসামাজিক খাদ্য ঘাটতি। আমাদের জনসংখ্যার তুলনায় খাদ্যের উৎপাদন কম, যার জন্য খাদ্য ঘাটতি দেখা দেয়। এটাও একটা বাংলাদেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য। 7 নাম্বার, সঞ্চয় ও বিনিয়োগের স্বল্পতা। আমাদের দেশের জনগণের আয় কম হলে তো আমরা ব্যয় করে জীবিকা নির্বাহ করি, আর যেখানে আয় কম হলে সঞ্চয় কম হয়, আর সঞ্চয় কম হলে বিনিয়োগ হবে না, যার জন্য আমাদের এটা একটা প্রধান সমস্যা। আমাদের এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে বৈদেশিক ঋণ। বাংলাদেশের অর্থনীতির উল্লেখযোগ্য আর একটা বৈশিষ্ট্য হলো বৈদেশিক ঋণ। আমরা কোনো প্রকল্পই নিজস্ব তহবিল থেকে শেষ করতে পারি না, যার কারণে বিদেশ থেকে ঋণ, এই ঋণ নেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের নিজস্ব তহবিল বাড়ছে না। ঋণ নিলে ঋণ পরিশোধ করতে হবে, সেটার একটা তাড়া থাকে, যার জন্য আমাদের এই বৈদেশিক ঋণের বোঝাটা মাথার উপর রয়েই যাচ্ছে। তারপর 9 নম্বর, লেনদেনে ভারসাম্য। লেনদেনে ভারসাম্যহীন। বিদেশের সাথে আমাদের দেশের যে লেনদেন,
সেই লেনদেনে আমরা ভারসাম্য আনতে পারছি না, আমাদের ঋণ থেকেই যাচ্ছে। আমরা গ্রহণ করি বেশি, দিতে পারি কম, যার জন্য লেনদেনে সবসময় ভারসাম্য রয়ে যায়। এটাও বাংলাদেশের অর্থনীতির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। 10 নম্বর, প্রাকৃতিক সম্পদের স্বল্পতা। আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ যেটুকুই রয়েছে এটা আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না, যার জন্য প্রাকৃতিক সম্পদের একটা স্বল্পতা রয়ে গেছে। এটাও বাংলাদেশের অর্থনীতির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিটা হলো অনেক টাকা মাধ্যমে অল্প পরিমাণ দ্রব্য ক্রয় করা, অর্থাৎ বেশি মুদ্রা ব্যবহার করে অল্প বস্তু ক্রয় করা, সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তো আমাদের দেশে টাকার মান দিন দিন কমে যাচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, যার জন্য অর্থনীতি মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। তো এইসব বৈশিষ্ট্যের পাশাপাশি আরো কিছু বৈশিষ্ট্য রয়ে গেছে, যেমন তীব্র বেকারত্ব, শিক্ষার অভাব, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা, রাজনৈতিক অস্থিতিশীল। বাংলাদেশের বিভিন্ন সময়ে রাজনীতিক অস্থিরতা, হরতাল, মারামারি লেগেই থাকে, যার জন্য দেশের অর্থনীতি সামনের দিকে অগ্রসর হতে পারছে না। তবে বিগত কয়েক বছরে দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে, যার জন্য আমাদের বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন সামনের দিকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তো এই হলো আমাদের দেশের অর্থনীতির বৈশিষ্ট্য। এইসব বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা আমাদের দেশের অর্থনীতির ধারণাটা পাবো। আমি আশা করি তোমরা বই থেকে এগুলো, আমি প্রধান হেডলাইনগুলো লিখে দিলাম, এর ভিতরে পড়লে অতি সহজে তোমরা এগুলো বুঝতে পারবে। আজকে সময় স্বল্পতার কারণে আর সামনের দিকে অগ্রসর হতে পারছি না। আশা করি সামনের সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর পড়াশোনার মধ্যে থাকবে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আর অন্যান্য নতুন যে সকল ছাত্রীরা এসএসসি পাস করেছো, তাদের আমাদের এই কলেজের মনোরম পরিবেশ পরিদর্শন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। শোনা গেছে?